আমন্ত্রণ এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজের এক্সট্রায় সহযোগিতায় ক্যামব্রেন স্কুল অ্যান্ড কলেজ ও আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আজকে আমরা আলোচনার বিষয়ে নির্ধারণ করেছি কোন পথে রাজনীতি, এই বিষয়টি নিয়ে আলোচনা করব। দুজন অতিথি আছেন আমাদের সঙ্গে, একটু পরিচয় হয়ে নেই। আমাদের সঙ্গে আছেন ডক্টর আসাদুজ্জামান রিপন, তিনি ভাইস চেয়ারম্যান বিএনপি, এবং আছেন বাংলা ভিশনের ডেপুটি হেড অফ নিউজ মুস্তফা কামাল, তিনি লেখক ও কলমিস্ট। এবার আমার মূল আলোচনায় যাব। আমি একটু মুস্তফা কামাল আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই কিছুদিন আগেও যখন আমরা এই গণহত্যা নিয়ে আলোচনা করছিলাম, গণ অভ্যুত্থান নিয়ে আলোচনা করছিলাম, তখন আমরা দেখতে পাচ্ছিলাম যে রাজনৈতিক দলগুলো বিশেষ করে তারা এই আন্দোলনের সঙ্গে বা গণ অভ্যুত্থানের সঙ্গে জড়িত, তারা এই আন্দোলনকে সমর্থন দিয়েছেন, অংশগ্রহণ করেছেন, এটা বলেছেন। কিন্তু সরাসরি অংশগ্রহণ করেছেন, নেতৃত্ব দিয়েছেন, এমনটি কিন্তু তারা দাবি করছিলেন, একটু এড়িয়ে চলছিলেন এই দাবি থেকে। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস কনফারেন্স করলেন, সেখানে কিন্তু তিনি আজকে প্রথমবারের মতো দাবি করলেন যে জুলাই গণহত্যায় যে 875 জন শহীদ হয়েছেন, তার মধ্যে 422 জন বিএনপির নিহত হয়েছে, বিএনপির সাথে রাজনীতির সাথে জড়িত ছিলেন তারা। এই যে আজকে প্রেস কনফারেন্স করলেন, যে সংখ্যাটা দিলেন, এটার কি আলাদা কোনো তাৎপর্য আছে কিনা? অবশ্যই, ধন্যবাদ আপনাকে। তাৎপর্য আছে এবং খুব প্রাসঙ্গিকভাবেই কথাগুলো এসেছে। নমুনাটা বোঝা যাচ্ছিল গত 2-3 দিন থেকে কিছু একটা মনের অমিল হোক আর মতের অমিল হোক, বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে বিএনপির কোনো পর্যায়ের নেতাদের কথার মধ্যে একটু সংঘর্ষ হচ্ছিল। ছাত্রদের দিক থেকেও কথা আসছিল, বিএনপির দিক থেকেও কথা আসছিল, কিন্তু কথাগুলো ছিল ভাষা। আজকে কিন্তু শুধু সংখ্যা তত্ত্বই না, একটা আহ্বানও ছিল বিএনপির দিক থেকে স্পষ্ট করে, তাও সেটা বাতকে বাত নয় বা চলতি পথের কোনো কথা নয়, একদম আয়োজন করে সংবাদ সম্মেলন করে যে বিএনপির অবদানকে, অর্থাৎ এই গণ আন্দোলনে বিএনপির অবদানকে যেন অস্বীকার করা না হয়। কঠিন কথা কিন্তু, জি। তো স্বীকার অস্বীকারের প্রশ্নটা এসে গেল, যেটা বলছিলাম গত 2-3 দিন থেকে নমুনায় ছিল। তো এই নমুনা বুঝতে আবার কোনো দলের ভিতরে ঢুকে গোয়েন্দাগিরি করা লাগে না, অথবা বায়োনিকুলার দিয়েও দেখতে হয় না, বাটি চালানো দিতে হয় না। তো যখন এই কথাগুলো আসলো, ছাত্রদের দিক থেকে আরও কয়েকটা প্রসঙ্গ এসেছে গত কয়েকদিন, যেগুলো হয়তো গণমাধ্যমে ছিল, সমন্বয়ক বা ছাত্রদের মুখে ছিল না। সেটা হচ্ছে প্রশাসনে, সিভিল প্রশাসনে, পুলিশ প্রশাসনে অনিবার্যভাবে এখন যেই নিয়োগগুলো হচ্ছে, সেখানে বিএনপির কারো একটা শরিকানা আছে বা ভূমিকা আছে, এসব কথা আসছিল কিন্তু তাদের দিক থেকে, যে এটা কিন্তু গণ আন্দোলনের, এবারের গণ আন্দোলনের, বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। এই ছিল ছাত্রদের বক্তব্যটা। তো আবার কিছু প্রমাণও আছে এই ধরনের ঘটনার, বিশেষ করে পুলিশ হেডকোয়ার্টার্স বা সচিবালয়ে গত বেশ টানা কয়েকটা দিন কিন্তু গণ্ডগোল চলছে, হাতাহাতি পর্যন্ত হয়েছে। এরকম অবস্থায় আজকের বিএনপির জন্য হয়তোবা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে যে তাদের অবস্থানটা জানান দেয়া। তারা এই আন্দোলনে শরিক ছিল কি শরিক ছিল না, এটা নিয়ে কিন্তু কোনো প্রশ্ন নেই, কিন্তু আজ কিন্তু জরুরি হয়ে গেছে শরিকানা দাবি করা। এই শরিকানা দাবি করতে গিয়ে তারা তাদের দলের নেতাকর্মী মিলিয়ে 422 জনের একটা হিসাব দিয়েছেন। আবার যেখানে কেন্দ্রীয়ভাবে, অর্থাৎ সরকারিভাবেও বলা যায়, বৈষম্য বিরোধী ছাত্রদের দিক থেকেও যেখানে হতাহতের সংখ্যা নির্ণয় হচ্ছে, বিচারের প্রক্রিয়া চলছে, আবার গণমাধ্যমের দিক থেকে নিশ্চয়ই আপনি খেয়াল করছেন যে আহত যারা, তাদের পরিবারের কি অবস্থা, অনেকটা মানবিক স্টোরিগুলো হচ্ছে। ঠিক এই সময়ে এই আন্দোলনের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন এসে গেছে। এতে কিন্তু দ্বন্দ্বটা আর লুকানো থাকছে না, কোনো কথার বাহানায় বা কথার চাতুরিতে ওই গণ্ডগোলটা বা এই অমিলটা লুকানোর সুযোগ নেই। তো সেটা কিন্তু আমাদের জন্য গণতন্ত্রের প্রশ্ন এটা একটা অ্যালার্মিং, কারণ এই ছাত্রদেরকে, শিক্ষার্থীদেরকে যারা বিতাড়িত হয়েছেন, তারা হয়তো বিতাড়িত হওয়ার পর বুঝতে পারছেন যে ছোটরা কত বড় কাজ করে ফেলেছে, যাদেরকে তাচ্ছিল্য করা হয়েছে, অবিরাম তাচ্ছিল্য করা হয়েছে। এখানে রিপন ভাইয়ের প্রতি খুব আমার ব্যক্তিগত সম্মান, পেশাগত সম্মান রেখে বলছি, 90-এর গণ আন্দোলনে যখন রিপন ভাইদের ব্যাপক ভূমিকা, তাদেরকে বলা হতো ছাত্রনেতা, যতবার না বলা হতো তার চেয়ে বেশি বলা হতো গুন্ডা পান্ডা টাইপের শব্দ। এবারের আন্দোলনে আমরা খেয়াল করলাম, ছাত্র নেতা আমরা যাদেরকে বলি বা সমন্বয়ক যাদেরকে এখন আদর করে বলি, তাদেরকে বলা হতো দুষ্কৃতিকারী, সন্ত্রাসী। এমনকি এটার আন্দোলনও মানতে রাজি ছিল না সরকার, যেটা আন্দোলনের কোনো
শর্ত পূরণ করে না, এটা আন্দোলন না। অর্থাৎ এই যে তাচ্ছিল্য করা, আমি 90-এর ঘটনার সাথে মিলাচ্ছি এবারের এই কারণে যে আন্দোলনকারীদেরকে সচরাচর সরকারে যারা থাকেন তারা আন্দোলনকারী বলতে রাজি হন না, তারা সহিংসতাকারী, বিচ্ছিন্নতাবাদী, দুষ্কৃতিকারী এসব শব্দ সম্বোধন। তো কিন্তু এবার দুঃখজনকভাবে যেখানে বিএনপির নেতারা, বিএনপির শীর্ষ নেতা থেকে শুরু করে সর্বস্তরেই ছাত্রদের প্রতি একটা মায়া, মমতা, স্নেহ আমরা খেয়াল করেছি। আবার ছাত্রদের দিক থেকেও বিএনপির নেতৃবৃন্দের প্রতি একটা সম্মান, একটা সমীহ আমরা খেয়াল করেছি। কিন্তু গত 5-7 দিন থেকে কিন্তু ক্রমেই পারদটা নিচে নামছে। সম্মানের জায়গাটা, স্নেহের জায়গাটা, এটা আমাদেরকে বাজে বার্তা দিচ্ছে। বাজে বার্তা দিচ্ছে এই কারণে যারা ক্ষমতায় ছিলেন তারা তাচ্ছিল্য করেছেন, বিএনপি হয়তো এখনও তাচ্ছিল্য করছে না, তাচ্ছিল্যের আগের পর্বটা কিন্তু শুরু হয়েছে। শরিকানা দাবি করা, কার কতজন, নিহতদের মধ্যে কার কতজন। তো এটাকেও যদি অবদানের জানান দেওয়ার পর্ব হিসাবে আমরা নেই, তাতে হয়তো এই মুহূর্তে আমাদের খুব উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। যদি তারা কথা বলেন নিজেরা নিজেরা বলতে তারাই তো তারা, এখন খুব একটা ব্যবধান নেই। ছাত্রদের মধ্যে যেটা ছিল একটা কয়েকজনের একটা সংগঠন করার, ওই সিদ্ধান্ত থেকেও তারা সরে আসছেন। সেক্ষেত্রে তারা বিএনপির স্নেহাস্পদ। তো এই মুরব্বীদের সাথে স্নেহাস্পদদের এই সংঘাতটা আমাদেরকে একটু ভয় পাওয়াচ্ছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে রিপন ভাই নিজের অভিজ্ঞতা আছে, ছাত্রনেতা ছিলেন, তাও দুর্দান্ত প্রভাবশালী ছাত্রনেতা, এরশাদ পতনের অন্যতম রূপকার। তো ওনার ব্যাখ্যা কীরকম হবে আমরা ঠিক এখনও জানি না, কিন্তু দল থেকে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে আজ, ওটা আমাদেরকে একটু ভয় জাগায়। আমি একটু আসাদুজ্জামান রিপন আপনার ব্যাখ্যাটা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আমি আসলে আমার নানাবিধ পরিচয় আছে, ছিল। উনি যেটা বলেছেন গোটা 80s-এ, 80-র দশকে, গোটা 80s-এ 80-র দশকে আমরা একটা সামরিক শাসন বিরোধী একটা দুর্দান্ত ছাত্র আন্দোলন আমরা গড়ে তুলেছিলাম, এটা যেমন সত্য। এবং প্রধান ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে স্বাভাবিকভাবেই আমার ক্যাপ্টেন্সি তো থাকবেই, তাতেও কোনো মানে আপনার ভিন্নতা নেই। তবু যারা মোস্তফা কামাল সাহেব যেভাবে ভয় পাচ্ছেন বা মানে কি বলে যে কথাগুলো বলছেন, অন্যান্য অনেকগুলো জার্গনের সাথে আমি একেবারেই একমত নই। প্রথমে তিনি বলেছেন যে আমরা যখন আন্দোলন করছি 80s আমাদের গুন্ডা পান্ডা বলতো। নো, আই মাস্ট এন্ডোর্স, আই মাস্ট অ্যাকনোলেজ, আমরা যখন ছাত্র আন্দোলন করেছি আমরা অনেক অনেক সম্মানের জায়গায় ছিলাম, অনেক সম্মানের জায়গায় ছিলাম, দেশে এবং বিদেশেও। আপনাকে ছোট একটা ঘটনা বলবো যাতে আমার অন্য জিনিসগুলো ব্যাখ্যা করতে যাতে মানে ভুল না, মানে এই মানে বাদ না পড়ে যায়। বাংলাদেশের ইতিহাসে মন্ত্রীপাড়ায় কোনো শাসক দলের ক্ষমতাসীন অবস্থায় মন্ত্রীপাড়ায় মিছিল করা, সেটা আমার নেতৃত্ব হয়েছিল, জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বে আমার নেতৃত্ব হয়েছিল প্রথমবার এবং শেষবারের মতো। এই ইতিহাসে এই ঘটনাটি আর দ্বিতীয়বার কোনো সংগঠন, কোনো নেতা সংগঠিত করতে পারেননি, আজ পর্যন্ত না। তো একেবারেই কাক ডাকা ভোরে ফজর নামাজের পরে, খুব মানে প্রত্যুষের আলো তো মানে সেভাবে ফোটেও নি, খুব প্ল্যান করি আমরা, আমার নেতৃত্বে আমি বেশ 50-60 জন ছেলে নিয়ে, তাদের কাউকেই জানাইনি কোথায় যাব। তো বলেছিলাম যে একটু সামনে যাব, বললাম শাহবাগ পর্যন্ত যাব, তারপরে বললাম আরেকটু যাব, তারপর ডানের টার্ন নিলাম, মন্ত্রীপাড়ায় ঢুকলাম। তো একসময় বাম রাজনীতি করতাম, তো রেকি বলে একটা শব্দ আছে, মানে আগে থেকে চিনে রাখা। তো আমার এলাকার 2জন মন্ত্রী ছিলেন এর সাথে মন্ত্রিসভায়, একজন কোরবান আলী, একজন শাহ মোয়াজ্জেম হোসেন, জাতীয় পার্টিরা বলে। তো 2জনের বাড়িটা ভালো করে চিনে আসলাম, কারণ আমার বাড়ি ওই এলাকায়। তা আমার বয়সে তো আমার ছোট, আমি তো মাত্র 27 বছর বয়সে ছাত্রদলের প্রেসিডেন্ট হয়েছি। এখনকার তুলনায় বা আমার সময়ে মানে তৎকালীন আমার কন্টেম্পোরারি লিডারদের তুলনায় আমি অনেক কম বয়সী ছাত্রনেতা, এবং আমি রানিং স্টুডেন্ট অবস্থায় ছাত্রদলের প্রেসিডেন্ট ছিলাম। তো 2 মন্ত্রীর বাড়ির সামনে ভীষণ স্লোগান দিলাম, ওই কাক ডাকা ভোরে, প্রত্যুষের আলো ফোটেনি, মানে বোঝেন তো কী অবস্থা দাঁড়ায়। এরপরে তো চতুর্দিক থেকে পুলিশের লোকজন মানে ঘেরাও ঠেরাও করে ফেললো। এখন যেটা ইন্টারকন্টিনেন্টাল মানে মানে কোনোরকম সামলে ইন্টারকন্টিনেন্টাল সামনে পর্যন্ত আসলাম। তো আমি কখনো পালানো লোক না, সামনে থেকেই লড়াই করা লোক। তো আমার ছেলেদেরকে বললাম তোমরা নিরাপদে চলে যাও, সামনে থাকলাম। পুলিশ তো ঘেরাও করে ফেললো।
তো তখন আমাকে ওই ফার্মগেট থেকে উল্টো রাস্তায় একটা পুলিশের ট্রাক এসে গাড়ি থেকে নামলো, নেমে একটা স্টেন গান দিয়ে আমাকে একটা বাড়ি মারলো। তো তখন তেজদীপ্ত না, বয়স কম, তো খাপকারি স্টেন গানটা ধরলাম, এই তুমি আমাকে চেনো, আমি কে? এখন কোনো ছাত্র নেতা বোধ এইভাবে বলবে না, কারণ এটা সেই সম্মানটা তারা দেবে না, কিন্তু আমি কিন্তু ধরে এই তুমি তুমি জানো আমি কে? তো ভদ্রলোকের ওই কনস্টেবল তো না, ওদের হাবিলদার র্যাঙ্কের হবে, এরকম এখানে ফিতে আছে হাবিলদার বা সুবেদার, পুলিশের র্যাঙ্কে কী বলে আমি জানি না। তো উনার বাড়ি বোধহয় নড়াইল বা গোপালগঞ্জ ওই অঞ্চলের হবে বোধ হয়। তাও উত্তর দিলেন, তুমি কোথাকার লাট সাহেবের বিটা? তো সাথে সাথে উল্টো পাশে পুলিশের একজন মানে কমিশন অফিসার ছিলেন, আমি কমিশন বলতে বোঝাচ্ছি, সরি আপনার মানে সিভিল বিসিএস অফিসার ছিল, উনি দৌড়ে আসলেন, পরিস্থিতি সামলেন এবং উনি আমাকে দুঃখ প্রকাশ করলেন, আমাকে অ্যারেস্টও করলেন। কিন্তু এই ঘটনাটিতে পুলিশ টিআই প্যারেড করিয়েছে কন্ট্রোল রুমে টু আইডেন্টিফাই দ্য মানে সে কনস্টেবলকে। তো গুন্ডা পান্ডা গায়ে হাত পড়লে টিআই প্যারেড করাতো না। তবে সেখানে আমি বলেছিলাম যে আমি চিহ্নিত করব, কিন্তু তার বিরুদ্ধে শাস্তি দেওয়া যাবে না, কারণ পুলিশকে সেভাবে প্রশিক্ষিত করা হয়নি যে পুলিশ কিভাবে মানে ছাত্রদের আন্দোলন কিভাবে তারা ট্যাকেল করবে, এটা তাদের সে শিক্ষা নাই। সেজন্য তারা স্ট্রেট রাইট পুলিশের মতো সেই ধুমধারাক্কা মারপিট শুরু করে দিয়েছে। যাই হোক, সেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি টিআই প্যারেডের সঙ্গে ছিলেন তৎকালীন সময় ডিসি সাউথ, তখন তো ডিসি একাধিক ছিল, ডিসি সাউথ অ্যান্ড ডিসি নর্থ, দুজন ডিসি ডেপুটি কমিশনার। তো আমাকে ওয়াদা করলেন যে না আমরা ব্যবস্থা নেব, বাট আমরা জানতে চাই। তখন আমি পুলিশ যারা আসছিল তাদেরকে অ্যাড্রেস করলাম, যারা দরিদ্র পুলিশ চাকরির জন্যই এখানে আসছে, তাদের কোনো অফেন্স নাই, তাদের তো সেই শিক্ষা দেওয়া হয়নি তাদের একাডেমিতে। তো যাই হোক, তো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের ছাত্র রাজনীতির সময় যারা আমি বলেন বা অন্য দলের ছাত্র নেতাদের, তারা আমরা প্রত্যেকেই প্রশাসনের কাছে বলেন, পুলিশের কাছে বলেন, আমরা অনেক পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদেরকে অনেক স্নেহের চোখে দেখেছেন এই মাসে। তৎকালীন যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ছিলেন তারা যথেষ্ট সম্মানের চোখে দিয়ে, ইভেন আমাকে যখন থানায় যখন নিয়ে গেল মানে হরতাল শেষে, আমাকে মানে ওসি রুমই রাখছে। তো কমিশনার সাহেব থানা ভিজিট করতে আসবেন, শুনে ওসি তো তাড়াতাড়ি ভয় বলে, ভাই কিছুক্ষণের জন্য একটু লকআপে ঢুকতে হবে, কমিশনার স্যার আসতেছেন। কমিশনার সাহেব যখন আসলেন বলে যে হোয়ার ইজ হি, বলে স্যার লকআপে। আরে এত বড় ছাত্র নেতা, ছাত্র দলের প্রেসিডেন্ট, সেন্ট্রাল প্রেসিডেন্ট, তুমি তাকে লকআপে ঢুকিয়েছো কেন? চিন্তা করেন। হ্যাঁ, আর এখন উল্টাট হইতে লকআপে ঢুকে পিটাও নাই কেন? তো আই মাসে যে আমাদের সময়, আমরা ওই সময় 80s তৎকালীন পুলিশ কর্মকর্তা বলেন, প্রশাসনের কর্মকর্তা, তখন তো অনেক সিএসপিরা চাকরিতে ছিলেন, তারা যথেষ্ট সম্মান করতেন, স্নেহ করতেন, আমরাও তাদেরকে সম্মান করতাম। সুতরাং এই শব্দটি ঠিক না। এখন এই যে গুন্ডা পান্ডা বলা বা দুষ্কৃতিকারী বলা, রাজাকার বলা, অমুক বলা, কারণ এরা যেই প্রজাতি থেকে আসছে, এদের ওরিয়েন্টেশন যেরকম ফ্যামিলি থেকে আসছে, ওরা ওইভাবেই ট্রিট করে, আর কিছু না। তো যাকে এই প্রসঙ্গটা শেষ, দ্বিতীয় প্রসঙ্গ যেটা উনি বলে, ওনার কথার মধ্যে যেটা মনে হলো যে ঠিক আওয়ামী লীগের লোকজন যেমন এখন ভুল ভ্রান্তিগুলো খুঁজে বের করে, যে ফাঁক ফোকর আছে কিনা, ভেদাভেদ খুঁজে পাওয়া যায় কিনা, খোঁজার ব্যাপারটা, বিষয়টা এরকম কিছু না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে বড় একটি রাজনৈতিক দল। সেটা ছাত্র সংগঠন বলেন, শ্রমিকদের মধ্যে বলেন, ডাক্তারদের মধ্যে বলেন, ইঞ্জিনিয়ারদের মধ্যে বলেন, মায়েদের মধ্যে বলেন, বোনদের মধ্যে বলেন, সমস্ত শ্রেণীতে তো আমাদেরই মেজরিটি থাকবে। যদি আমরা বড় দলই, তো আমাদের মেজরিটি থাকবে না, তো খুবই স্বাভাবিক। এবং আওয়ামী লীগ গভর্নমেন্টের সময় তারা একটা কথা প্রায় বলতে চাইতো, যখন তার শেষ যে এই আন্দোলনের মধ্যে বিএনপি ঢুকে পড়েছে, অন্যরা ঢুকে পড়েছে, সব বলতো তারা। টেকনিক্যালি ওরা যাতে ব্লেমটা দিয়ে আমাদের ছাত্রদের উপর যাতে নিপীড়ন নির্যাতনের মাত্রাটা না বাড়াতে পারে, আমরা একটা গোটাটাই ছাত্রদের আন্দোলন দেখাতে চেয়েছি। এবং আমরা কৌশলগতভাবেই, আমরা যারা বড়, আমরা নিরাপদ মানে অর্থাৎ দূরত্বে থেকে এটাকে যেভাবে সহযোগিতা করা যায় সেভাবেই করতাম। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে সম্ভব কয়েক ঘন্টার নোটিশে 10 লক্ষ লোকের সমাবেশ করা। এটা 7 তারিখে যখন আমি পার্টির আনুষ্ঠানিক দায়িত্বে ছিলাম, হাসিনা সরকার পতনের আগের মুহূর্ত থেকে মানে আপনার 8 তারিখ 9 তারিখ পর্যন্ত, তো পুরো সমাবেশটা অর্গানাইজ করার পুরো দায়িত্বটা তো আমার উপরে ছিল। একদিনের নোটিশে আমরা 28 অক্টোবরে চেয়ে বড় সমাবেশ করেছি। এত বড় সংগঠন যার, তো তার শরিকানা দাবি করার কি আছে রে ভাই? একটা সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগ বড় সংগঠন ছিল, তো মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের লোকজন বেশি যাবে বা তখন সিপিবির লোকজন বেশি যাবে, এটি তো স্বাভাবিক।
একটা হঠাৎ করে একটা ভুইফোর সংগঠন লোক বেশি হবে, এটা তো বলার কোনো কারণ নাই। আমাদের ছেলেমেয়েরা তো বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমরা যদি মেজরিটি, আমাদের ছেলেমেয়েরা বিশ্ববিদ্যালয়ে পড়ে না। আমাদের 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 স্ত্রী বা আমাদের বোন সমতুল্য যারা, তাদের ছেলেমেয়েরা পড়ছে না, তারাই তো থাকবে। শরিকানার প্রশ্নটা আসবে কেন? আমি নিজে 7টি জেলাতে সফর করেছি আপনার এই মানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পরে। আমাদের মানে সারা দেশে এই বর্তমান সরকার প্রশাসনের অনুকূলে আইন শৃঙ্খলা রক্ষা করার সমস্ত প্রচেষ্টার দাবি নিয়ে আমাদের কর্মীদের কাছে আমরা যে বার্তা দিতে চেয়েছি, পাশাপাশি আমরা শহীদ পরিবারগুলোর সাথে দেখা করেছি। আমি নিজেই তো আমার নিজের মুন্সিগঞ্জ জেলা, নারায়ণগঞ্জ জেলা, নরসিংদী, এরকম নানান জায়গায় মিলিয়ে আমরা অসংখ্য শহীদ পরিবারকে আমাদের দলের পক্ষ থেকে, আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমরা তাদেরকে আর্থিক সহযোগিতা করেছি। অফকোর্স আমাদের নেতাকর্মী যারা মারা গিয়েছেন, যারা চোখ হারিয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, তাদের তালিকা আমরা করব না? সাংগঠনিকভাবে রাজনৈতিকভাবে আমাদের দায়িত্ব নাই? আমাদের ছেলে মেয়েদের চিকিৎসা করাতে হবে না? তাদের বাইরেও চিকিৎসা করার উদ্যোগতা আমরা নিচ্ছি, যাদেরকে এখানে সম্ভব না কন্ট্যাক্ট করছি আমরা, যে কোন কোন জায়গায় করা যেতে পারে, লোকালি কোথায় করা যেতে পারে সেগুলো আমরা দেখছি। যে পরিবারগুলো আপনার যারা সন্তান হারিয়েছেন, সে পরিবারগুলো আমাদের দল করে, তাদের দেখভাল করার দায়িত্ব আমাদের না? তাদের পরিবারকেই তো গত শুক্রবার দিন আমি পায়ে অ্যাক্সিডেন্ট করেছিলাম, যেতে পারিনি। আমার নিজের জেলা মুন্সিগঞ্জে শাহরিক, ওখানকার মুক্তাপুর ব্রিজটা তার নামই করেছে, আমার সংগঠনের ছেলে। এরকম সবাই। শাহরিকের বাবা আমাকে মানে আমন্ত্রণ করেছিলেন, মানে ওই যে তার ওই যে মানে কি বলে মানে 40 উপলক্ষে মিলাদে যাওয়ার জন্য। তা আমার কর্মীদের খোঁজটা যদি আমি নিতে না পারি, তালিকাটা যদি আমি করি, তাহলে আমি কি সংগঠন? আজকে যদি সাংবাদিকরা জিজ্ঞেস করতেন যে গত আন্দোলন আপনাদের কতজন কর্মী নিহত হতেন, আমাদের কর্মী, তখন আমি বলতাম, আমি কি বলতাম? আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করতেন, যখন আমি পার্টির স্পোক্সম্যান ছিলাম, জিজ্ঞেস করতেন আপনাদের কতগুলো কর্মী বিরুদ্ধে মামলা আছে, কতজন কারাগারে আছে, এই সংখ্যাটা আমাকে করতে হবে না? এই সংখ্যাটা তো আমাকে রাজনৈতিক কারণেই করতে হবে, আমাকে সংবেদনশীলতার কারণেই করতে হবে, ওই কর্মীগুলোর পাশে, ওই পরিবারের পাশে থাকার জন্যই করতে হবে। আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত সংবেদনশীল মানুষ। এদের প্রতিটি এই পর্যন্ত যারা গুম হয়েছেন, খুন হয়েছেন, আর্থিকভাবে যারা অসচ্ছল, আমরা নানাভাবে চেষ্টা করছি তাদের পাশে থাকার জন্য। সুতরাং এই যে আমার পার্টির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে তালিকাটি এখন পর্যন্ত যে পর্যন্ত আসছে, গতকালকে পর্যন্ত আমার দলের কর্মী একজন মারা গেছে, সাব্বির, যারা হাসপাতালে অসুস্থ আছে। এগুলো খোঁজ আমি নেব না? তো এখানে শরিকানা কেসে মানে আমি আপনাকে অনুরোধ করবো, প্লিজ উইথড্র দিস ওয়ার্ড। আই মাস্ট সে, প্লিজ উইথড্র দিস ওয়ার্ড। এটা যে শহীদ পরিবারের শহীদদের জন্য এটা অবমাননা। কারণ আমি বিকজ এটা কারণটা হচ্ছে যে আমার দলের কর্মী মারা গেছে, তার তালিকা তৈরি করা, তার স্মৃতিস্তম্ভ তৈরি করা, তারপরে যে ভবিষ্যতে যে আপনার হবে কি বলে আপনার মানে স্মৃতি জাদুঘর হবে, যেটা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের ব্যাপারে যে পাঞ্জাবে যেই মানে আপনার হয়েছে কি বলে আপনার ওখানে যে জাদুঘর আছে। উই হ্যাভ এ প্ল্যান, লুক প্লিজ, উই হ্যাভ এ প্ল্যান যে একটা এই জাতীয় ঘটনার পরে কিভাবে জাদুঘর তৈরি করতে হয়। দ্যাট উই নো। আমরা এরকম বহু জায়গায়, পৃথিবীর বহু জায়গার দেশে আমি নিজে দেখেছি, ঘুরেছি, জেনেছি। তো সুতরাং নানা কারণেই তাদের ছবি সংগ্রহ করতে হবে, তাদের পরিবারের খোঁজ রাখতে হবে, ওই ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াইতে হবে, রাষ্ট্রীয়ভাবে তাদের সহযোগিতা করতে হবে। সেই জন্য তালিকাটা এসেনশিয়াল এবং এই তালিকাটা চলমান, এটা এখানে শেষ না। আমি বিশ্বাস করি, ধারণা করি এই নাম্বারটা আরও বাড়বে। আর আহতের পরিমাণ তো অনেক। প্রধানতম রাজনৈতিক দল যারা হাসিনাকে এক দফা দিয়েছে, আমরা কি সংস্কারটাকে আজকে করছি? আমার আন্দোলনটা তো কোটা নিয়ে ছিল না, আমার আন্দোলনটা ছিল গেট লস্ট, তুমি হাসিনা তোমাকে নামতে হবে, তোমাকে নামতে হবে। আমি এক দফা করেছি, ইট ইজ আওয়ার। আমরা সংস্কারের দাবি করেছি 2017, আমার নেত্রী বেগম খালেদা ভিশন 2030 করেছে। আমাদের ছেলে মেয়েরা যে আমাদের যে সংস্কারের প্রস্তাবগুলো যে ধারণ করছে, উই আর ভেরি মাচ হ্যাপি। আই মাস্ট কংগ্রাচুলেট দেম যে তারা আমরা যে কথাগুলো বলেছি সেই কথাগুলো অনেকগুলোই তারা ধারণ করছে। আবার আসবার ট্রেনে মুস্তাফা কামাল আপনার কাছে আসতে চাই। আমি যেটা বলতে চাচ্ছিলাম অথবা পরিষ্কার করার চেষ্টা করেছি, হয়তোবা পুরোটা পারিনি। গোটা বিষয়টা দুঃখজনক। আমি কি শরিকানা বললে বেশি শুদ্ধ হবে, নাকি অংশগ্রহণ বললে বেশি শুদ্ধ হবে, নাকি পার্টিসিপেশন বললে বেশি শুদ্ধ হবে, এটা এই সময়ের জন্য জরুরি ছিল না। জরুরি ছিল আমাদের সংস্কার কতটুকু এগিয়েছে, রাইট। জরুরি ছিল আমাদের আহতদের চিকিৎসা কোন মাত্রায় হচ্ছে, বিএনপি সহযোগিতা করছে, মোটে এটা বলার অবকাশ রাখে না, দাবি করারও অপেক্ষা রাখে না, তারা পাশে আছে। কিন্তু গত 5-6 দিন থেকে যে ঘটনাগুলো ঘটছে, গণমাধ্যমের জায়গা থেকে আমাদের দেখতে হয়, গণমাধ্যম না, প্রচার মাধ্যমে, আমি গণমাধ্যমে বলবো, তো গণমাধ্যম রিপন ভাই আমরা মাস মিডিয়া বলি,
আপনি সম্ভবত ক্লাস মিডিয়া বলতে একটা ভাগ করে ফেলতে চাচ্ছেন। এক্স্যাক্টলি আপনার ওই স্বাধীনতা আমার পুরনো ধারণা থেকে আমি ওইটাই বলি। জি, আপনার ওই স্বাধীনতা অবশ্যই আছে, তো এবং ব্যাখ্যাও আছে, বিশ্লেষণও আছে, নিশ্চয়ই প্রমাণও আছে। তো একটা বিরোধ কিন্তু আমরা গত কদিন থেকে যেটা দেখছি রিপন ভাই, সেটাকে আওয়ামী লীগের মতো করে আমার চিহ্নিত না করে যদি শুধু তথ্য হিসাবে নেন, আমার কাছে মনে হচ্ছে গোটা দেশের জন্য উপকার হবে, বেশি করে উপকার হবে বিএনপির জন্য। গত কদিন থেকে কিন্তু আক্রমণাত্মক কথাগুলো ছোট্ট ছোট্ট করে বিএনপির দিক থেকে আসেনি, এসেছে ছাত্রদের কাছ থেকে এবং সুনির্দিষ্টভাবে। তো সেটাকে যদি অগ্রাহ্য করেন অথবা বিএনপি আমলে না নেয় বোধহয় ভুল করবে। আবার ছাত্ররা কি, এটা কিন্তু তারা বারবার উচ্চারণ করছে, তারা এবার কি করেছে। এতে করে প্রশ্ন আপনি আটকে রাখতে পারবেন না, কোনো না কোনোভাবে প্রশ্ন আসবেই এবং প্রশ্নকে আমল দেওয়া হবে বোধহয় সময়ের উচিত কাজ, যেটা আওয়ামী লীগ করেনি। বরং পতনের পরও একটু রিয়েলাইজ করা যেত, এখনও কিন্তু করছে না আওয়ামী লীগ, এখনও ওদেরকে কচি কাঁচা ভাবতে অভ্যস্ত। তো তারা এই কচি কাঁচারা কিন্তু দুর্দান্ত সাহস এখনও দেখাচ্ছে, যেটা নিয়ে তাদের একটা সমালোচনা চলছিল যে তারা আবার দল করছে কিনা, তারাও একটা কিংস পার্টি করতে যাচ্ছে কিনা। খুব দ্রুত সময়ের মধ্যে তারা ওখান থেকে সরে আসছে। তো বিএনপি যেখানে মুরব্বী দল, সেখানে মুরব্বীর কিন্তু দাবি করতে হয় না যে উনি কি কি করেছেন। কোনো ঘরে মা অথবা বাবা সন্তানের জন্য কি করেছেন, যে মা বাবা এটা বেশি বলেন, পাড়া প্রতিবেশীরাও সেটাকে সুন্দরভাবে নেয় না। মা বাবার তো দায়িত্ব হচ্ছে সন্তানদের জন্য কিছু করা। তো শিক্ষার্থীরা যেটা বলেছে, আমি তো মনে করব সেটাও আপনাদেরকে সতর্ক করেছে, কল্যাণ কামনা করেই করেছে। সুনির্দিষ্টভাবে তারা বলেছে যে সচিবালয়ে যা হচ্ছে, পুলিশ সদর দপ্তরে যা হচ্ছে, এটা তাদের বৈষম্য বিরোধী আন্দোলনের স্পিরিটের সাথে যায় না। সম্ভবত ওইটা আমল দিলে বেশি ভালো হবে, কারণ সচিবালয় আর পুলিশ প্রশাসনে গত ৩-৪ দিন যা হচ্ছে, এগুলো কিন্তু পত্রিকায় একটু একটু করে হলেও আসছে, এমনকি নামধাম সহ আসছে। গত 2 দিন কিন্তু বিভিন্ন পত্রিকা আপনি খুলে দেখেন নামধাম সহ আসছে, কিন্তু বদনামটা হয়ে যাচ্ছে কার? বিএনপির। করছে গুটি কয়েক। এই গুটি কয়েকের উপর ভর করে যারা এইসব ছাত্রদের নির্যাতন করেছে বা নির্যাতনে ভূমিকা রেখেছে, তারাও কিন্তু নির্যাতিত এই কোটায় ঢুকে যাচ্ছে। এগুলো তথ্য প্রমাণ সহ আসা শুরু হয়েছে, হয়তো সামনে আরও আসবে। ওই ক্ষেত্রে এটা বিএনপির জন্য কল্যাণকামী ভূমিকায় তারা রাখছে, আমি এখন পর্যন্ত মনে করব। তো এই সুযোগে যাদের কথা বলার আকাঙ্ক্ষা আছে, কথা বলার ইচ্ছা আছে, ফাঁক ফোকর যে শব্দটা আপনি ইউজ করেছেন, ওটা তারা খুঁজতে চায়, ধরতে চায়, তারা তো বসে নেই। খেয়াল করলে দেখেন আন্দোলনের পরপর, সফলের পরপর যখন বিএনপি একটা সমাবেশ করলো, সাথে সাথে কিন্তু রব উঠে গেছে যে আন্দোলন সফল করলো ছাত্ররা, উৎসব করে বিএনপি। আপনি খেয়াল করে দেখেন, ঠিক তার 2-3 দিনের মধ্যেই 2 জন ছাত্রকে উপদেষ্টা করা হলো। ওই মুখগুলোই আবার বলছে যে এইসব কচি কাচারা আবার কি করবে। ভূমিকা দেখেন 2 দিনের ব্যবধানে। অর্থাৎ ফাঁক ফোকরের একটা চর্চা বলেন, অভ্যাস বলেন, আছে এখানে। এখন আমি হয়তো অপছন্দ করছি, আপনি অপছন্দ করছেন, কিন্তু বাজারে চলছে। মানুষের কানাঘুষা তো আপনি থামাতে পারছেন না। বলা হয়েছে তখন যে লোকাল প্রবাদ বলা হয় যে জাল ফেলে মফিজে, মাছ খায় আজিজে। এগুলো কিন্তু আমরা গণমাধ্যমের জায়গা থেকে প্রতিদিন খেয়াল করতে হয় যে কে কোন উদ্দেশ্যে কোনটা বলে। তো বিএনপি ওই জায়গা থেকে ছাত্ররা কিন্তু এগুলো ইঙ্গিত করছে যে একটা বিভেদ বাঁধানোর চেষ্টা করেছে। আজকে বিএনপির মহাসচিব কিন্তু চমৎকার ব্যাখ্যা দিয়েছেন যে আন্দোলনের মধ্যে একটা ভুল বুঝাবুঝির একটা চেষ্টা করা হচ্ছে। এমনকি শিক্ষার্থীদের পেছনে এরই মধ্যে এমন এমন শক্তি গজিয়েছে, আমি বলবো যে 34 দিনকেই তারা গোটা আন্দোলন মনে করার একটা প্রবণতা তাদের মাথায় দেওয়ার চেষ্টা চলছে। 34 বা 36 দিন। কিন্তু এই আন্দোলনটা অর্থাৎ সরকারের পতন পর্যন্ত এটা 34 বা 36 দিনের কাজ নয়। আসলে যেটা বলা হয়ে থাকে যে খোলা তা দেয়কে, ওখানে রুটি বানায়কে, ভাগ হয়েছে। অর্থাৎ বিএনপির যে আন্দোলন যেটা ছিল সরকারের পতন, একদম শেষ দফা, এক দফাতে তারা চলে এসেছে। ছাত্রদের এটা ছিল না, সরকার পতনের কোনো কথাই ছিল না, চাকরির জন্য ছিল, তাও সংস্কার বাতিল নয়। কিন্তু দুটো সম্মিলন একসাথে কিন্তু বিএনপি সফল হয়েছে, যদি রাজনৈতিক ইকুয়েশনে আপনি যান। তো ওই জায়গায় আমি যেটা মিন করতে চাচ্ছি রিপন ভাই,
যে ওই ক্ষেত্রে বিএনপির সাবধানতা বেশি দরকার। আর আমার যে ভয়ের কথাটা আপনি বলছেন, ভয় পাচ্ছি তো, গত 17-18 বছর ভয় পেতে পেতে ভয়ের একটা অভ্যস্ত তো আমরা হয়েছি। তো এই মুহূর্তে যদি ভয়ের কথাটার মধ্যেও কোনো মেসেজ খুঁজে নিতে পারেন, সেটা বোধহয় আপনাদের জন্য মঙ্গলজনক হবে। জি, আমি আসবো আসাদুজ্জামান রিপন আপনার কাছে। এই বিষয়টি কোনো বলা আছে না অন্য কোনো প্রশ্ন করবো? না, আমি এক নম্বর হচ্ছে যে ভয়ের কারণটা আমি দেখি না। ভয়ের কারণ যে কোনো আসলে ভয়ের কোনো কারণ দেখি না। পতিত স্বৈরাচার মানে যারা পালিয়ে যায়, কোনো পলাতক শাসক কখনই ব্যাক করে না। এটা আপনার দর্শকদের উদ্দেশ্যে আমি বলছি, এর আগেও বলেছি। আজ থেকে 816 বছর আগে, 816 বছর আগে বঙ্গে এই দেশে তো অনেক ধরনের নাম ছিল। আমরা বাংলাদেশটাকে স্বাধীন করে নামটা দিয়েছি বাংলাদেশ। এর আগে তো পূর্ব বাংলা ছিল, বঙ্গ ছিল, নানানভাবে নানান ধরনের নাম ছিল এক সময়। তো এই বঙ্গের একজন রাজা ছিলেন, তার নাম ছিল লক্ষণ সেন। এই লক্ষণ সেন পেছন দরজাতে পালিয়ে গেছিল। ঠিক তার 1208 সাল মানে আপনার 812 সাল পরে আপনার এই শেখ হাসিনা বাংলাদেশ শাসন ক্ষমতা থেকে পালিয়ে গেলেন। এন্টার গোটা পরিবার পালিয়ে গেলেন। আজকে বোধ আপনার তো আজকে তো 12টা হয়নি, আজকে এই পলাতক হাসিনা সরকারের পালানোর 40 আজকে 40 বুঝেন তো। মুসলমানরা মারা গেলে পালানো হচ্ছে, মুসলমানরা মারা গেলে মানে 40 দিন পরে একটা কুলখানি করে কি মানে কি না কুলখানি মানে দোয়া দরুদ পরে আর কি। তো আজকে এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের 40 দিন, ঠিক আছে। একটা কোনো ফর্মিডেবল কোনো নেতা একটু হুক্কা হুক এখন পর্যন্ত বলে নাই। এত বড় দুর্দণ্ড প্রতাপশালী দল মানে কতটা গণবিচ্ছিন্ন হলে এখন পর্যন্ত মানে ভেরিফাইড ফেসবুকেও ওবায়দুল কাদেরের একটা কথাবার্তা আমরা শুনি নাই, বা অন্য কোনো বড় নেতাদের কোনো কথা শুনি নাই। আর পৃথিবীর ইতিহাসে নাই। সেটা ইরানের শাহ বলেন, সেটা আপনার মানে অতি সম্প্রতি শ্রীলঙ্কার আপনার রাজা পাকসের কথা বলেন না, জনগণ কর্তৃক বিতাড়িত হয়ে গেলে ধাওয়া খেয়ে যদি কেউ পালায়, এই পলাতক ব্যক্তি ওই মানে বিভিন্ন নেতাদের বা অনেক লোকের নামের আগে দেখেন দৌড় লাগায় না, দেখেন দৌড় অমুক অমুক। তো দৌড় শেখ হাসিনা নাম হয়ে গেছে। এইটারে নিয়ে আর চিন্তা ভাবনা করে লাভ নাই, ঠিক আছে। এই দলটি গণহত্যার জন্য দায়ী। এটা তো গণহত্যাকারী সংগঠন। গণহত্যার জন্য অনেকগুলো লোক দায়ী ছিল। এটা কোনো গুমের জন্য অনেকগুলো লোক দায়ী ছিল। উনি ভালোই বলেছেন যে কোনো জিনিসই মায়ের পেটের শিশুও 36 ঘন্টার পেইনে হয় না, ওটার জন্য 9 মাস সময় লাগে। 16টা বছর রিলেন্টলেসলি আন্দোলন, মামলা, হরতাল, নানান কিছু। হ্যাঁ, আমার মতো লোক তো 26টা মামলার আসামি, 6টা মামলা অলরেডি চার্জ ফ্রেম। শেখ হাসিনা থাকলে তো এতদিন কমপক্ষে 24 বছর জেল হইতো আমার, হয়তো। আচ্ছা, এখন কত লোকে আমি ওইটা নিয়ে কোনো ভয় দেখি না। প্রতি বিপ্লবের একটা চক্রান্ত থাকে। ওইটা 1975 সালে 3রা নভেম্বরে প্রতি বিপ্লবের চেষ্টা করা হয়েছিল, বাট জনতা মানে সিপাহী জনতা তার এটা ফয়েল করে, এটা ব্যর্থ করে দিছে। বাংলাদেশে এটা কয়েকবারই এই যে 5 তারিখের পরে এখানেও কয়েকটা অ্যাটেম্প ছিল, সেগুলো কিন্তু বাংলাদেশের জনগণ এটা কিন্তু ব্যর্থ করে দিছে। সুতরাং ওই নিয়ে আমি কোনো মানে আমরা চিন্তিত না। আমরা চিন্তিত সেটা হচ্ছে আমাদের দেশের অগ্রগতি, দেশের জন্য আপনার একটা মানে যে টার্গেট, যে সংস্কারের কথা আমার নেত্রী বেগম খালেদা জিয়া 2017 সালে ওই স্বৈরাচারী হাসিনার আমলেই তিনি একটা ভিশন 2030 ডিক্লেয়ার করেছিলেন, যার মধ্যে তিনি বলেছিলেন যে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকতে হবে। তার মধ্যে তিনি বলেছিলেন 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তার মধ্যে তিনি বলেছিলেন সংবিধানের যে সমস্ত বিষয়গুলো মৌলিক অধিকার এবং মানবাধিকারের সাথে সাংঘর্ষিক, সেই বিষয়গুলো বাদ যাবে। সংবিধানে ন্যায়পাল ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। তারপরে বিচারক নিয়োগের ক্ষেত্রে সংবিধানে যে স্পেসিফিক্যালি লেখা আছে আইন করতে হবে। নানাবিধ মানে আপনার ইতিবাচক কথাগুলো বলেছে। এরপরে আমাদের নেতা তারেক রহমান এরপরে 31 দফা সংস্কার রূপরেখা দিয়েছেন, যেটা আন্দোলনকামী সমস্ত দলগুলো বলেছে। আমাদের ছেলে মেয়েরা তারা যে আন্দোলন করেছেন 36 দিন আগে, তারা এটা কোটার জন্য ছিল, তাদের একটা চাকরির ব্যাপার ছিল, মুক্তিযুদ্ধ কত পার্সেন্ট থাকবে, নৃগোষ্ঠী কত পার্সেন্ট, এইটা নিয়ে একটা বিষয় ছিল। এইটা নিয়ে বৈষম্য। ফাইনালি যে রাজনৈতিক দলগুলো, আমি শুধু বিএনপি একাই আমরা ক্রেডিটটা নিতে চাচ্ছি না, সকল রাজনৈতিক দলগুলো যারা আমরা
একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা 16টা বছর লড়াই করেছি। যে শত শত মানুষগুলো গুম হয়ে গেল, এমনি গুম হয়ে গেল, তারা কি কারণ বাজারে ঘুরতে এসে গুম হয়েছিল? দাঁড়ান ভাই, তো এখন এই যে এত মানুষগুলো গুম হয়ে গেল, এত মানুষ হত্যাকাণ্ডের শিকার হলো, এই যে লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হলো, জেলে গেল, অমানবিকভাবে মানে কারাভোগ করলো, হ্যাঁ, এটা সবকিছুরই তো নির্যাস, সবকিছু জিনিসটা হচ্ছে আপনার ওই যে উনি আমাকে আর কয়েকটা সেকেন্ড আমি আপনার কাছে নেব। আমি যে আন্দোলন যখন করেছি 72 ঘন্টা, 76 ঘন্টা, 96 ঘন্টার হরতাল করেছি। 96 ঘন্টার হরতালে কিন্তু এরশাদ পড়ে নাই। এরপরে দেখলো হঠাৎ করে 6 ঘন্টার হরতাল লাগেন, হঠাৎ করে এরশাদ পড়ে গেছে। সুতরাং আপনি ডিটারমাইন করতে পারবেন না যে কালকে সকালবেলায় পড়বে কেন, পড়ার একটা স্তর পড়তে থাকে। হাসিনার পতনটা অনিবার্য ছিল। 7 জানুয়ারিতে আমিডামি নির্বাচন করার মধ্য দিয়ে তার পতনটা তিনি সুনিশ্চিত করেছেন। এটা ইট ওয়াজ এ বেসিক্যালি ম্যাটার অফ ডেইজ, ম্যাটার অফ উইকস, ম্যাটার অফ মান্থস, নট ম্যাটার অফ ইয়ার্স ইভেন। একদম সময় শেষ, 1 মিনিটে যদি শেষ করেন করে দেবো। এবার প্রেক্ষিতটা ভিন্ন, সেটা কিন্তু মাথায় রাখতেই হবে। রিপন ভাই একটু ঐতিহাসিক প্রেক্ষাপট তুলেছেন। লক্ষণ সেন পালিয়েছিলেন যে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি আসছেন মানে ঘোড়ার পায়ের আওয়াজ শোনা গেছে। আর এবার কিন্তু প্রেক্ষাপটটা কিছুটা ওই রকম যে ডক্টর ইউনূস আসছেন, তিনি তখন দেশে ছিলেন না, ফ্রান্সে ছিলেন, বিমানের আওয়াজ পাওয়া গেছে ওই রকম না। কিন্তু ওই রকম একটা আন্দোলনের মধ্য দিয়ে যে সফলতা আসলো, সেটাকে বোধহয় শুধু জয় বিজয় এ ধরনের শব্দ দিয়ে কাভার করার যায় না, আরও শব্দ লাগবে। আবার এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার, তো শুধু যুবকদেরকে বা তরুণদের মধ্যে না রেখে যাদের যৌবনে ভাটা পড়েছে বা বার্ধক্যে এসেছেন, তাদের দায়িত্ব বোধহয় আরেকটু বেশি। তো সেই দায়িত্বটার জায়গায় বোধহয় বিএনপি আছে, বিএনপি নেতা রিপন ভাইও আছেন। 1 মিনিট। না, আমি যেটা মনে করি সেটা যে বর্তমান সরকারটি হচ্ছে সামগ্রিকভাবে দেশের সকল মানুষের চাওয়া পাওয়ার একটা সরকার। চাওয়া পাওয়া বলতে আমি দাবি দেওয়ার কথা বলছি না, যারা দাবি দেওয়া তুলছেন তাদেরকে বলবো মেহরবানি করে দাবি দেওয়াটা একটু আপাতত বাদ দিয়ে নির্বাচিত সরকার আপনাদের দাবি দেওয়া দেখবে। এই সরকারটাকে স্মুথলি সহযোগিতা করেন দায়িত্ব পালন করার জন্য, কারণ এই সরকারটি হচ্ছে জনগণের, ছাত্র সমাজের সবার যে একটা তাদের সবার মানে অংশগ্রহণ যে একটা গণ অভ্যুত্থান হয়ে গেল, এই গণ অভ্যুত্থানের একটা অভিপ্রায়ের সরকার। এই সরকারটাকে আমাদের রক্ষা করতে হবে, সমর্থন করতে হবে। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিউজ আর এক্সট্রা আজকে পর্ব এখানে শেষ করছি। আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই এটি নিয়ে সঙ্গে থাকবেন।